স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। ১৩ ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রুপের টায়ার কারখানার আগুন। কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। গতরাত 10:30টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কারখানার ভেতরে মালপত্র ও যন্ত্রপাতি পুড়ে গেছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে ডেমরা, কাঁচপুর, আদমজী ও কাঞ্চন ফায়ার স্টেশনের 12টি ইউনিট কাজ করছে। সেখানে টায়ার, কেমিক্যাল ও প্লাস্টিকের পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে। গাজী গ্রুপের টায়ার কারখানার আগুনের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী গৌতম সাহা। গৌতম, ফায়ার সার্ভিসের 12টি ইউনিট কাজ করার পরও আগুন নেভানো যায়নি কেন? যেহেতু এটি টায়ার তৈরির একটি কারখানা, এখানে আসলে গাজী গ্রুপের যে গাজী টায়ার রয়েছে সেই তৈরির কারখানা এবং টায়ারের যে কেমিক্যাল এবং প্লাস্টিক রয়েছে সেই কারণেই কিন্তু এখানে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। আমরা যে বিষয়টি গতকাল কিন্তু 10:30টায় সূত্রপাত হয়, কিছু লোক এখানে বহিরাগতরা এখানে এই কারখানা থেকে মালামাল সরিয়ে নিতে আসে। পরবর্তী সময়ে এখানে কিন্তু তারা এখানে আগুনটি সূত্রপাত হয় এবং কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়টি এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটা আগুন নিয়ন্ত্রণের পরে জানা যাবে। তবে এখন পর্যন্ত এই ঘটনাস্থল থেকে 14 জনকে আহত অবস্থায় জীবিত উদ্ধার করেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস যে এখানে দায়িত্বরত পরিচালক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম। তিনি আরেকটি বিষয় জানিয়েছেন, এখানে প্রায় 14 ঘন্টা যাবৎ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সেই সাথে ফায়ার সার্ভিসের আদমজী, কাঞ্চন এবং যে আরো সদর দপ্তর ইউনিট 12টি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণের কাজ যারা চালিয়ে যাচ্ছেন। সেই সাথে উচ্চ ক্ষমতা সম্পন্ন যে টিটিএল রয়েছে, 2টি টিটিএল দিয়ে কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই ভিতরে কিন্তু প্রায় মালামাল এবং মেশিনারিজ রয়েছে সেটি কিন্তু একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে এবং ভিতরে যে আরো ভবন রয়েছেন এবং ভিতরে কেউ রয়েছেন কিনা, তবে নিখোঁজের পরিমাণ রয়েছে এখানে সেই বিষয়টি কিন্তু স্থানীয় এবং যে এখানে ফায়ার সার্ভিস রয়েছে তারা ধারণা করছেন ভিতরে কেউ রয়েছেন এবং সেই তাদের উদ্ধারের কার্যক্রম কিন্তু তারা চালাচ্ছেন এবং আগুন যে লেলিহান শিখা সেটা কিন্তু একদিকে নেভানোর পরে কিন্তু আরেক দিক থেকে কিন্তু সূত্রপাত শুরু হচ্ছে এবং লেলিহান শিখা কিন্তু বেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় ফ্যাক্টরির প্রতিটি ইউনিটে কিন্তু আগুন চলমান রয়েছে এবং কিছু অংশে আমরা কিন্তু আগুনে পুরো ছাই অংশ আমরা দেখতে পেয়েছি। তবে 12টি ইউনিট তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো এর আগে কিন্তু 5ই আগস্ট যেহেতু সরকার পতনের দিন, সেদিনও কিন্তু এখানে কিন্তু ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে কিন্তু আজ যেহেতু গতকাল এই গাজী গ্রুপের কর্ণধর সাবেক মন্ত্রী রয়েছেন গোলাম দস্তগীর গাজী, তিনি গ্রেপ্তার হয়েছিলেন এবং সেই সাথে তার 6 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছেন। পরবর্তীতে আজ গতকাল কিন্তু সেই অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু রাতেই ঘটনা ঘটে এবং এখানে কিন্তু অনেকে কিন্তু ভিড় জমাচ্ছেন, কেউ নিখোঁজ রয়েছেন কিনা, তাদের স্বজনরা রয়েছেন কিনা সেই কিন্তু তারা খোঁজ করছেন এবং ফায়ার সার্ভিসও কিন্তু নিখোঁজ কেউ রয়েছেন কিনা সেই বিষয়টি কিন্তু তারা তল্লাশি করে দেখছেন এবং আগুন নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আগুন নেভানোর যেহেতু যাচ্ছে না, সেটা সেই কারণ হিসাবে তারা দেখছেন এখানে যেহেতু টায়ার তৈরির যে কেমিক্যাল রয়েছেন এবং যে প্লাস্টিক দাহ্য পদার্থ রয়েছে সেই পদার্থের কারণে কিন্তু এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে তাদের বেগ পেতে হচ্ছে। প্রায় 14 ঘন্টার মতো কিন্তু অতিক্রম করতে শুরু করেছে আগুন নিয়ন্ত্রণের। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের রূপসীতে অগ্নিকাণ্ডের ঘটনার সর্বশেষ। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী গৌতম সাহা। এবারে বন্যা প্রসঙ্গ। কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত রয়েছে। তবে এখনও পানিবন্দী হয়ে আছেন লাখ লাখ মানুষ। মিলছে না পর্যাপ্ত ত্রাণ, দেখা দিয়েছে রোগ ব্যাধি। কুমিল্লার বন্যা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল মোল্লা। শাকিল, কুমিল্লার নতুন করে কোন কোন এলাকা প্লাবিত হয়েছে কি, আর উজানে ভারত থেকে আসা পানির প্রবাহ কেমন দেখছেন আপনি? জি তসিয়া, আজকে কুমিল্লার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কুমিল্লার ভারত থেকে নেমে আসা যে গোমতীর ডল, সেই পানি কিন্তু
কিছুটা কমতে দেখা গেছে, তবে এখনও কিন্তু বিপদসীমা মানে 65 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে ব্রাহ্মণপাড়া উপজেলার শালদা নদীর পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দ্রা হাল্লা ইউনিয়নের কয়েকটি গ্রাম আজকে নতুন করে প্লাবিত হয়েছে। আর বুড়িচংয়ের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। হাজার হাজার মানুষ পানিবন্দী রয়েছে, এখনো উদ্ধার তৎপরতা কিন্তু এখনো চলছে। কুমিল্লায় প্রায় 10 লক্ষাধিক মানুষ 14টি উপজেলায় বন্যা কবলিত হয়ে আটকা পড়েছে। তার মধ্যে মাত্র 60,000 মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে সম্ভব হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে মানুষের যাওয়া আর বিষয়টি আসলে অনীহা দেখা দিচ্ছে। কারণ হচ্ছে যে আশ্রয় কেন্দ্রগুলোতে স্যানিটেশনের সমস্যা, বিশুদ্ধ পানির সমস্যা এবং একসাথে অনেক লোক গাদাগাদি করে থাকার কারণে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন রোগবালাই সৃষ্টি হচ্ছে, যে কারণে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ কিন্তু আসলে যেতে অনীহা প্রকাশ করছে। পাশাপাশি এই রাত হলেই কিন্তু একটি ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে মানুষ পানিবন্দী মানুষগুলো তাদের সহায় সম্বল যেগুলো পানির নিচে আছে সেগুলো রক্ষা করতে কিন্তু জীবন বাজি রেখে তাদের বাড়িতেই অবস্থান করছে। কুমিল্লার আমরা সকালে দেখছিলাম যে আদর্শ সদর উপজেলার তেলকুপি নামক স্থানে প্রায় 50টি পরিবার এখনো তারা আজকে 2 দিন যাবৎ অনাহারে অদ্যাহারে দিনাতিপাত করছে। তাদের কাছে ত্রাণ পৌঁছায়নি বলে কিন্তু তারা জানিয়েছে। তবে পর্যাপ্ত ত্রাণ রয়েছে, কিন্তু যে বিদ্যুৎ সংযোগ না থাকার কারণে অনেক জায়গায় কিন্তু মোবাইল সংযোগ নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে, যার ফলে কিন্তু আসলে তথ্য পাওয়া যাচ্ছে না, যে কারণে আটকা পড়া অনেক পরিবারের কাছে কিন্তু উদ্ধারকারী এবং ত্রাণবাহী যারা স্বেচ্ছাসেবক রয়েছে তারা পৌঁছতে পারছে না। শাকিল, আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি, রোগ ব্যাধির কোনো প্রকোপ কি দেখা দিয়েছে? জি, আমি যেমনটি বলছিলাম ইতিমধ্যে কিন্তু পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে, বিশেষ করে আশ্রয় কেন্দ্রগুলোতে, এবং আটকা পড়া যারা রয়েছে তাদের বাসা বাড়িতে পানি আছে। বিশেষ চর্মরোগ সহ যে পানিবাহিত রোগগুলো রয়েছে সেগুলোর কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রকোপ দেখা দিচ্ছে। কুমিল্লা স্বাস্থ্য বিভাগ থেকে 27টি মেডিকেল টিম গঠন করা হলেও কিন্তু মেডিকেল টিমের তৎপরতা কিন্তু আসলে তেমন আমাদের চোখে পড়েনি, যেটি আসলে প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিশেষ করে বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে, বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা রয়েছে তারা কিন্তু চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে। এই মুহূর্তে স্বেচ্ছাসেবী যারা ত্রাণ নিয়ে আসছেন তাদের প্রতি স্থানীয়দের আহ্বান, খাদ্য সামগ্রীর পাশাপাশি যেন ওষুধ সামগ্রী নিয়ে আসে, তারা কিন্তু দাবি জানিয়েছে। এই ছিল কুমিল্লা থেকে আমার কাছে বন্যা পরিস্থিতির সবশেষ। সহকর্মী শাকিল মোল্লা জানাচ্ছিলেন কুমিল্লা থেকে। আজ শুভ জন্মাষ্টমী, হিন্দু সম্প্রদায়ের আরাধ্য শ্রীকৃষ্ণের জন্মতিথি। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সে শক্তিকে দমন এবং মানবজাতির কল্যাণ ও ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। বিভিন্ন আচার অনুষ্ঠান ও পূজা অর্চনার মাধ্যমে জন্মাষ্টমী উদযাপন করেন হিন্দু ধর্মের অনুসারীরা। কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের শিক্ষার্থীদের দুই পক্ষে সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। গতরাতে 2টি ছাত্রাবাসের শিক্ষার্থীদের মাঝে এ ঘটনা ঘটে। বন্যার্তদের জন্য ত্রাণের টাকা তোলার পর তা নিয়ে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। আহত কয়েকজনের অবস্থা গুরুতর। এই ঘটনায় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। দেশের বাইরের খবর। সৌদি আরবে গত এক সপ্তাহে 17,616 জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। 15 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে সৌদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তার করেছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি জুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে এসব অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সৌদি আরবের আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। ইউক্রেনের উত্তর, পূর্ব ও দক্ষিণ অঞ্চলে রুশ হামলায় 4 জন নিহত এবং 37 জন আহত হয়েছে।
চেরনিহিন, সুমি, খার্কিভ ও দোনেস্কের ফ্রন্টলাইন এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহরে রুশ হামলার পর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদকর্মী নিখোঁজ এবং আরও 2 সংবাদকর্মী আহত হয়েছেন। ইউক্রেনও পাল্টা হামলা চালিয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগরোদে অন্তত 5 জন নিহত হয়েছেন। ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই নানা বিতর্কে নাম জড়িয়েছে সাকিব আল হাসানের। তবে প্রতিবারই মাঠে ক্রিকেট দিয়ে সব বিতর্কের জবাব দিয়েছেন তিনি। রাজনৈতিক মামলার জবাবটাও এই বাঁহাতি দিলেন বিশ্ব রেকর্ড গড়েই। রাওয়ালপিন্ডি টেস্টের পঞ্চম দিন প্রথম সেশনেই পাকিস্তানের সৌদ শাকিল ও আব্দুল্লাহ শফিকের উইকেট তুলে নেন সাকিব আল হাসান। তাতেই হয় বিশ্ব রেকর্ড। বাঁহাতি স্পিনারদের মধ্যে এতদিন সর্বোচ্চ আন্তর্জাতিক উইকেটের মালিক ছিলেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেটরি। তাকে ছাড়িয়ে গেলেন সাকিব আল হাসান। তবে তার অনন্যতা অন্যখানে। হত্যা মামলা মাথায় নিয়ে বিশ্ব রেকর্ড গড়ার মতো কীর্তি নেই আর কারো। শেখ হাসিনা সরকার পতনের পর নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। 7 মাস আগে সংসদ সদস্য হওয়া সাকিবের বিরুদ্ধেও করা হয়েছে হত্যা মামলা। কানাডায় টি-20 লিগে খেলার সময় একটি হত্যায় জড়ানো হয় সাকিবের নাম। দল থেকে বাদ দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনতে ক্রিকেট বোর্ডকেও দেয়া হয়েছে আইনি নোটিশ। এর মধ্যেই প্রথম ইনিংসে 100 রানে একটি এবং দ্বিতীয় ইনিংসে 44 রান দিয়ে পান 3 উইকেট। এর আগে 2019 বিশ্বকাপের আগে দলের অনুশীলনে ছিলেন না, আসেননি আনুষ্ঠানিক ফটো সেশনেও। কিন্তু সেই বিশ্বকাপেই 606 রান করার পাশাপাশি নেন 11 উইকেট, যা এক বিশ্বকাপের গ্রুপ পর্বের বিশ্ব রেকর্ড। 2022 সালে বেট উইনারের সাথে চুক্তিবদ্ধ হওয়ায় বোর্ড থেকে নিষেধাজ্ঞার মুখে পড়েন। ওই চুক্তি থেকে বের হওয়ার পর পারফরম্যান্স দিয়ে দলে জায়গা অপরিহার্য করেন। খুব স্বল্প সময়ে অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষস্থান এবং 1 বছরের মধ্যে ফিরে পান 3 ফরম্যাটের অধিনায়কত্ব। তাওসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। এরপর নিউজ আপডেট দেখবেন দুপুর 2টায়। এছাড়াও অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।